পার্ট সি এর 1 নম্বর অঙ্কটা করছি, তোমরা একটু দেখো। এই অঙ্কটার মধ্যে ওনারা বলছে দ্য ফলোইং টেবিল কন্টেইনস পারচেজ এন্ড সেলস প্রাইস অফ দ্য নন ডেপ্রিসিয়েবল ক্যাপিটাল অ্যাসেটস, এমন কিছু অ্যাসেট যেগুলোর উপর অবচয় হবে না, অফ এ মেজর কর্পোরেশন, একটা মেজর কর্পোরেশনের। দ্য ফার্ম পেইজ ট্যাক্সেস অফ 40% অন ক্যাপিটাল গেইন, ক্যাপিটাল গেইনের উপর তারা 40% ট্যাক্স প্রদান করে এই কোম্পানি। এই কথাটুকু প্রশ্নের মধ্যে বলে দিয়েছে ওনারা। এখানে বিভিন্ন ধরনের অ্যাসেট, এখানে 5 রকমের অ্যাসেট আছে। এই 5 রকমের অ্যাসেটের পারচেজ প্রাইস আছে, এখানে সেলস প্রাইস আছে। ওনারা প্রশ্ন করেছে দুটো, ডিটারমাইন দ্য অ্যামাউন্ট অফ ক্যাপিটাল গেইন রিয়েলাইজড অন ইচ অফ দ্য 5 অ্যাসেটস। এখানে যে 5টা অ্যাসেট আছে, এই 5টা অ্যাসেটের ক্যাপিটাল গেইনটা বের করো, আর ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ ট্যাক্স পেইড অন ইচ অফ দ্য অ্যাসেটস। আর প্রত্যেকটা অ্যাসেটের জন্য কি পরিমাণ ট্যাক্স দিতে হবে আমাদের সেটাও বের করো। অনেক সহজ একটা প্রশ্ন। এখন এই প্রশ্নের অ্যান্সারটা আমরা কিভাবে সাজাবো, চলো সেটা একটু দেখি। এই কোশ্চেনের অ্যান্সারটা সাজানোর জন্য আমরা একই রকম একটা ছক টানবো। প্রশ্নের মধ্যে যে ছকটা আছে একদম ওই ছকটাই আমরা টানবো। প্রশ্নের মধ্যে ওনারা যেরকম একটা টেবিল দিচ্ছে ওরকম একটা টেবিল টানবো, তবে এক্সট্রা 2টা টেবিল আমি এখানে টানবো, কলাম আমরা 2টা এক্সট্রা বাড়িয়ে দিব। ব্যাস, এই টেবিলের মধ্যে আমরা এখন অ্যান্সারটা করব। এখানে ওনারা বের করতে বলছে কি, ক্যালকুলেশন অফ ক্যাপিটাল গেইন রিয়েলাইজড অ্যান্ড অ্যামাউন্ট অফ ট্যাক্স পেইড। ওনারা যা যা বের করতে বলছে আমরা সেই জিনিসটাই বের করবো এখন এই অঙ্কটা থেকে। কিভাবে বের করছি তোমরা দেখো। ক্যালকুলেশন অফ ক্যাপিটাল গেইন রিয়েলাইজড অ্যান্ড অ্যামাউন্ট অফ ট্যাক্স পেইড। এই এ নাম্বার রিকোয়ারমেন্টে ওনারা বলছে ক্যাপিটাল গেইনটা বের করতে। তাহলে এ নাম্বারটা আমরা বের করব, ক্যাপিটাল গেইন। এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের এ নাম্বারের জবাব। তাহলে আমাদের এ নাম্বারের জবাব হচ্ছে ক্যাপিটাল গেইন। আর বি নাম্বারে আমাদের জবাবটা হচ্ছে রিকোয়ারমেন্ট বি। বি নাম্বারের জবাবটা হবে হচ্ছে তোমার ট্যাক্স পেইড। ট্যাক্স পেইড আমি ব্র্যাকেটে লিখে দিলাম 40%। আমাদের ট্যাক্স পেইড এর হারটা ছিল 40%। ট্যাক্স পেইড 40%। এই যে আমাদের টেবিলটা টানা শেষ। তোমরা সবাই টেনে ফেলছো টেবিল? তার মানগুলো বসাচ্ছি। হ্যাঁ, এবার মানগুলো বসাই দাও। ওনারা কোশ্চেনের মধ্যে দিয়ে দিয়েছে, আমরা মানগুলো বসাই দিই। এই টেবিলের মাধ্যমে আমরা একটা টেবিলের স্যার মাধ্যমে আমরা হয়েছে। রিকোয়ারমেন্ট এ এবং রিকোয়ারমেন্ট বি দুইটার জবাবই আমরা দিয়ে দিব।
স্যার তুলা শেষ। এবার তোমরা একটু বলো তো, আমাদের এ অ্যাসেটটা সেল করেছি 3,400 টাকায়, কিন্তু এটা আমরা কিনছিলাম 3,000 টাকায়, তাহলে আমাদের গেইন হয়েছে কত বলো তো? 400। 400 400 টাকা। টাকা গেইন হয়েছে না? সেলস প্রাইস থেকে পারচেজ প্রাইসের বিয়োগফলটাকে আমরা গেইন বলি। যদি 400 টাকা আমাদের গেইন হয়, তাহলে এই 400 টাকার উপর আমরা 40% ট্যাক্স দিব। তাহলে 400 টাকার উপর 40% ট্যাক্সটা 160 টাকা হবে না? জি স্যার। বি নাম্বারটায় দেখো, আমাদের কিন্তু কোনো ক্যাপিটাল গেইন হয়নি, দেখছো? কারণ সেলও করেছি 12,000 টাকায়, আবার পারচেজও করেছিলাম 12,000 টাকায়, তাহলে এখানে আমাদের কোনো ট্যাক্স হবে না। এই ঠিক আছে? জি স্যার। গেল আমাদের বি। এবার সিতে দেখো, সেল করেছি 80,000, অথচ পারচেজ করছিলাম 62,000, এই তাহলে আমাদের 18,000 টাকা গেইন হয়েছে না? তাহলে আমরা এই 18,000-এর উপর 40% ট্যাক্স দিব, তাহলে 7,200 টাকা ট্যাক্স দেবো না? 7,000। 7,200। জি হয়েছে? স্যার, 7,200। এবার ডিতে আসো, 45,000 টাকায় সেল করেছি, যে 41,000 টাকায় কিনেছিলাম, এই তাহলে 4,000 টাকা আমাদের লাভ হয়েছে না? এটাই ক্যাপিটাল গেইন। জি স্যার। তাহলে আমাদের ট্যাক্স হবে 1,600 টাকা নাকি? হ্যাঁ স্যার, 1600। আর ই নাম্বার দেখো, 18,000 টাকা সেল করেছি, 16,500 টাকা আমাদের পারচেস ছিল, তাহলে 1,500 টাকা হচ্ছে 1500 আমাদের টাকা গেইন। ক্যাপিটাল গেইন হয়েছে। তাহলে 600 টাকা হবে আর আমাদের 600 টাকা ট্যাক্স। ট্যাক্স। দেখো আমাদের অঙ্ক শেষ। তোমরা কি অঙ্কটা বোঝোনি? জি স্যার, বুঝছি। শিখলে অনেক সোজা, না শিখলেই কঠিন, যে কি চাইছে ট্যাক্স ক্যাপিটাল গেইন কে জানে। কিন্তু দেখো কত সহজ একটা অঙ্ক, তাই না? জি স্যার। দেখো আমাদের পরের অঙ্কটাও এরকমই, খেয়াল করো। পরের অঙ্কটার অ্যান্সারটা এখানে দেওয়া আছে। ও একই নাকি অঙ্কটা? 1,270 না, একটা অ্যামাউন্ট একটু পার্থক্য আছে, 45-19,000 একটু পার্থক্য আছে, কিন্তু এটাও বোর্ডের অঙ্ক। এটার অ্যান্সারটা নিচে দেওয়া আছে, তোমরা নিজেরা করবে। 2 নাম্বারটা একই রকম অঙ্ক, দেখছো খেয়াল করে? পারচেজ প্রাইস, সেলস প্রাইস, জি স্যার। আমাদের ক্যাপিটাল গেইন রিয়েলাইজ বলছে, আর বলছে হচ্ছে ট্যাক্স পেইড। দেখছো, পারবা না? হ্যাঁ স্যার, পারবো। চলে যাও 3 নাম্বারে। আমি 3 নাম্বারটা আমি পড়তেছি, আগে তোমরা একটু দেখো। পড়ার পর যদি তোমাদের কাছে মনে হয় হ্যাঁ এরকম অঙ্ক তো আমরা পার্ট বি তে করেছি, তাহলে তোমরা নিজেরাই করবে, নিচে অ্যান্সারটা মিলাই নিবে, যেহেতু এখানে অ্যান্সার দেওয়া আছে। কারণ এখন আর আমাদের এই এই চ্যাপ্টারটার মধ্যে বসে থাকার সময় নেই, আমরা ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস অনেক আগেই শেষ করবো বলেছিলাম, কিন্তু ইদানিং একটু স্লো হয়ে গেছে পড়া, বুঝছো? অবশ্য তোমাদের ইয়ের জন্য, ইমপ্রুভমেন্টের জন্য। তো জি এখন একটু স্যার। বাড়াও, স্পিডটা একটু বাড়াও। দেখো আমি 3 নাম্বারটা পড়ছি। At the beginning of last year, you invest 4,000 টাকা in 80 shares of চ্যাং কর্পোরেশন। তুমি চ্যাং কর্পোরেশনের 80টা শেয়ারে তুমি 4,000 টাকা বিনিয়োগ করেছো। এটা পারচেজ প্রাইস হতে পারে আমাদের। ডিউরিং দ্য ইয়ার, চ্যাং পেইড ডিভিডেন্ড অফ টাকা 5 পার শেয়ার। প্রতি শেয়ারের ডিভিডেন্ড হয়েছে 5 টাকা। এই তাহলে 80টা শেয়ারে 80 গুণ 5, 80 গুণ 5, এটা হবে না ডিভিডেন্ড? এটা হবে না ডিভিডেন্ড? জি স্যার। প্রতি শেয়ারে ডিভিডেন্ড যদি 5 টাকা হয়, আমরা তো 80টা শেয়ারে বিনিয়োগ করেছি, তাহলে 80 গুণ 5, তাহলে 400 টাকা পাবো না ডিভিডেন্ড? তাহলে বলো, জি 4,000 স্যার। হচ্ছে আমাদের পারচেজ প্রাইস বা বিগিনিং প্রাইস, আর 400 টাকা হচ্ছে আমাদের ডিভিডেন্ড। At the end of the year you sold 80 shares for টাকা 59 এ শেয়ার। এই 80 গুণ 59, এটা হবে না আমাদের সেলস প্রাইস বা এন্ডিং প্রাইস? কি বলছি বুঝেছো? তাহলে বলো তো, এই অঙ্কে জি বিগিনিং স্যার, প্রাইস বুঝছি। আছে, এন্ডিং প্রাইস আছে, আবার ডিভিডেন্ডও আছে। কম্পিউট ইউর টোটাল এইচপিওআই, হোল্ডিং পিরিয়ড ইল্ড বের করো অন দিস শেয়ার্স, and indicate how much was due to price change and how much was due to the dividend income। তার মানে ওনারা আমাদেরকে ডিভিডেন্ড ইনকাম বের করতে বলছে, আর প্রাইস চেঞ্জ। বলতো প্রাইস চেঞ্জ মানে ক্যাপিটাল গেইন না? এই প্রাইস চেঞ্জ মানে ক্যাপিটাল গেইন না?
জি স্যার। তাহলে ওনারা এখান থেকে ক্যাপিটাল গেইন ইল্ড বের করতে বলছে, ডিভিডেন্ড ইল্ড বের করতে বলছে, টোটাল ইল্ডও বের করতে বলছে। এরকম অঙ্ক আমরা শিখেছি না বলতো? জি স্যার। তাহলে এই 3 নম্বর অঙ্কটার পুরাটাই নিজেরা সুন্দর করে প্রেজেন্ট করবে। ইনফরমেশন গুলো কি কি দেওয়া আছে এটা ডাটার মধ্যে রেডি করে ফেলবে। যেমন পারচেজ প্রাইস 4000, নাম্বার অফ শেয়ার দেওয়া আছে 80, আর আমাদের ডিভিডেন্ডটা হবে 80 ইন্টু 5 400, সেলস প্রাইসটা হবে, এন্ডিং প্রাইসটা হবে 80 গুণ 59 যা হয়। এবার তুমি একটা একটা করে মান বের করবে। ওনারা এইচপিওয়াই বের করতে বলছে অন দিস শেয়ারস। এইচপিওয়াই ওই যে লাস্টে অ্যান্সার দেওয়া আছে। এরপরে ওনারা বলছে ডিভিডেন্ড ইল্ড বের করো, ক্যাপিটাল গেইন ইল্ড বের করো। ডিভিডেন্ড ইল্ড ক্যাপিটাল গেইন ইল্ড আমরা বের করতে পারি, প্রাইস চেঞ্জ মানে ক্যাপিটাল গেইন ইল্ড। আর ডিভিডেন্ড ইল্ড তো আমরা বের করতেই পারি, কারণ টোটাল ডিভিডেন্ড 400 ডিভাইডেড বাই, দেখো যে 400 ভাগ 4000 ইন্টু 100, তাহলে 10%ই হয়, বুঝছো? 400 হচ্ছে ডিভিডেন্ড, আর ইনভেস্টমেন্ট হচ্ছে, পারচেজ প্রাইসটা হচ্ছে আমাদের 4000। 400 ভাগ 4000 ইন্টু 100, দেখো 10%ই হয়, দেখছো? ঠিক একইভাবে ক্যাপিটাল গেইন ইল্ড বের করবে, জি আর স্যার। এইচপিওআই তো আগেই বের করবে। তাহলে এই অঙ্কটা তোমরা নিজেরাই পারবে, এটা নিজেরা করে আমাকে দেখাবে। 4 নম্বর অঙ্কটার দিকে তাকাও। ফ্রম দ্য ফলোইং ডাটা ক্যালকুলেট এইচপিওয়াই ফ্রম দ্য পোর্টফোলিও। দেখো এখানে মোট 1 2 3টা ইনভেস্টমেন্ট রয়েছে, নাম্বার অফ শেয়ার রয়েছে এখানে, বিগিনিং প্রাইস। এই তুমি বলো তো, বিগিনিং প্রাইস এটা দিয়ে গুণ করলে বিগিনিং প্রাইস আসবে না? এই দুটো গুণ করলে বিগিনিং প্রাইস আসবে না? এই 1 লাখ গুণ 10, এই 10 লাখ টাকা হবে না বিগিনিং প্রাইস? জি স্যার। আবার 1 লাখ গুণ 12, এটা করলে হবে না এন্ডিং প্রাইস? জি স্যার। আবার 2 লাখ গুণ 20, এটা হবে না বিগিনিং প্রাইস? আবার 2 লাখ গুণ 21, এটা হবে না এন্ডিং প্রাইস? তাহলে প্রত্যেকের বিগিনিং প্রাইস এন্ডিং প্রাইস আমাদের হাতে রয়েছে, দেখেছো? এখান থেকে তোমাকে বের করতে বলছে এইচপিওয়াই। তাহলে একটা কাজ করব, এই সবগুলো যোগ করে আমরা লাস্টে একটা বিগিনিং প্রাইস পাবো টোটাল, আমরা লাস্টে একটা এন্ডিং প্রাইস পাবো টোটাল। এই দুটো প্রাইস দিয়ে তুমি এইচপিওয়াই বের করবে, বুঝছো? বুঝছো? জি স্যার। তার মানে বিগিনিং প্রাইস সবগুলো যোগ করলে একটা বিগিনিং প্রাইস পাওয়া যাবে লাস্টে 3টা মিলায়, আর এন্ডিং প্রাইস এই 3টা মিলে একটা এন্ডিং প্রাইস পাওয়া যাবে। তাহলে বিগিনিং প্রাইস এন্ডিং প্রাইস, ডিভিডেন্ড নাই এখানে। তাহলে বিগিনিং প্রাইস আর এন্ডিং প্রাইস দিয়ে কিন্তু আমরা এই এইচপিওয়াই বের করতে পারি। তোমার সূত্র শিখছো পার্ট বিতে। তাহলে এই 4 নম্বর অঙ্কটা নিজেরা ট্রাই করবে। 5 নম্বর অঙ্কটা দেখো, ডিটারমাইন দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এন্ড শেয়ার রিটার্ন অফ এক্স কোম্পানি ফ্রম দ্য ইনফরমেশন গিভেন বিলো। আচ্ছা বলো তো, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে বলেছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করার আগে আমাদের একটা এক্সপেক্টেড রিটার্ন বের করে নিতে হবে না? এই সবগুলোকে যোগ করে 5 দিয়ে ভাগ করে বের করতে হবে না? জি স্যার। নাও আগে এই সবগুলা যোগ করো ক্যালকুলেটরে। 16 19 18 25 23 যোগ করো। 16 19 18 25 23 যোগ করো। 91। এটাকে ভাগ করো 5 দিয়ে। 18.2। তাহলে 18.2টা হচ্ছে আমাদের এক্সপেক্টেড রিটার্ন আর বার, ঠিক আছে কিনা বলো? জি স্যার। এবার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে হবে। তাহলে বলো তো, 16 মাইনাস 18.2 বললা না? জি স্যার। 18.2। হোল স্কোয়ার প্লাস 19 মাইনাস 18.2 হোল স্কোয়ার, এইভাবে সবগুলা যোগ করে ভাগ, ভাগ 5 মাইনাস 1, এই সূত্র ব্যবহার করে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে হয় না বলতো? বলতো আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে জানি না? জানি। জি স্যার পারবো। সামেশন আর মাইনাস আর বার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস 1। এই বলতো এই সূত্রটা ব্যবহার করে, পুরোটার উপর রুট ওভার, এই সূত্রটা ব্যবহার করে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা আজকে একটা অঙ্কের মধ্যে বের করছি না? জি স্যার। তাহলে কি তোমাদের এটাও পারা উচিত না বলতো? একদম টাইম নষ্ট করবে না। দেখো 6 নম্বর অঙ্কে আমাদের টোটাল জি 5টা স্যার বছর দেওয়া আছে। পারবো।
দেখো 5 বছরের 5টা রিটার্ন দেওয়া আছে। বলো এখান থেকে কিউমুলেটিভ ওয়েলথ ইন্ডেক্স বের করতে বলছে সিডব্লিউআই, আমরা করেছি না এর আগে? করছি মিন স্যার। রিটার্ন, মিন রিটার্ন বের করতে বলছে আর বার। বলো তো এই সব কটা যোগ করে 5 দিয়ে ভাগ করলে না বেরোবে আর বার? হ্যাঁ স্যার। তাহলে তোমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, জিওমেট্রিক মিন এই সবগুলোই বের করবে। তোমরা কি জিওমেট্রিক মিন বের করতে পারো? জিওমেট্রিক মিন বের করতে পারো? দেখাইছিলাম। পারবো স্যার। পারবা? তাহলে 6 নাম্বারটা তোমাদের বাড়ির কাছ থেকে যাবে। তোমরা 7 নাম্বার দেখো, ক্যালকুলেট অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ওই আগেরটার মতোই। দেখো আমাদের এখানে কারেন্ট ডিভিডেন্ড দেওয়া আছে, এন্ড অফ দ্য ইয়ারের প্রাইস দেওয়া আছে। এটা হচ্ছে কারেন্ট ডিভিডেন্ড, এটা হচ্ছে এন্ড অফ দ্য ইয়ারের প্রাইস। তাহলে বিগিনিং প্রাইসটা কই? ও আচ্ছা, না এটা ভুল আছে, এই প্রশ্নটা ভুল আছে, 7 নাম্বারটা বাদ। 7 নাম্বারটা ওই উপরের ওই লাইনটাই, এই যে এটারই শেষ অংশটুকু চলে আসছে। এটা 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 এটার ইয়েটা আসে নাই। আমি 7 নম্বর অঙ্কটা এখান থেকে বাদ দিয়ে দিচ্ছি। এই প্রশ্নটা টাইপিংটা ভুল ছিল। এইটা এখন 7। এবার এখানে দেখো, দ্য শেয়ার অফ hypothetical company limited has the following anticipated returns with associate probabilities. তোমরা বলো তো এখানে রিটার্ন আর প্রবাবিলিটি দেওয়া আছে। আমি তোমাদের শিখাইছি না, যদি প্রবাবিলিটি থাকে তাহলে রিটার্নের সঙ্গে প্রবাবিলিটিটা গুণ করে যোগ করলে এক্সপেক্টেড রিটার্ন পাওয়া যায়, শিখাইছিলাম। যদি জি প্রবাবিলিটি স্যার। থাকে তাহলে কি করতে হয়? রিটার্ন আর প্রবাবিলিটি গুণ করে যোগ করে দিলে এক্সপেক্টেড রিটার্ন পাওয়া যায়। আমরা করছিলাম পার্ট বি তে, জি মনে স্যার আছে করছি। তোমাদের? মনে আছে, এটা আমরা করেছিলাম। আর যেহেতু এবার প্রবাবিলিটি আছে, এবার আমাকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে বলছে। তোমাদের কি মনে আছে প্রবাবিলিটি থাকলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা সূত্রটা কেমন হয়? সামেশন আর মাইনাস আর বার হোল স্কোয়ার ইন্টু প্রবাবিলিটি, আর পুরাটার উপরে রুট ওভার। এবার আর ডিভাইডেড বাই n মাইনাস ওয়ান হবে না, প্রবাবিলিটি থাকলে ডিভাইডেড জি বাই n স্যার। মাইনাস ওয়ান হয় না। বলতো এই সূত্রটা ব্যবহার করে না স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বের করতে হয়? তোমাদের মনে আছে এটা? জি এটা কি স্যার। তোমাদের মনে আছে? এখানে অ্যান্সারটা দেওয়া আছে, তোমরা ট্রাই করবে এটা করার জন্য এবং মেলানোর জন্য। হয়ে গেলে ভালো, যেটা হবে না আমি অবশ্যই করে দিব। 6 গেল 7। এবার 8 নাম্বারটার দিকে তাকাও, এটা এখন 8। দেখো এখানেও প্রবাবিলিটি দেওয়া আছে, এক্স নামক কোম্পানির রিটার্ন দেওয়া আছে, ওয়াই নামক কোম্পানির রিটার্ন দেওয়া আছে। তাহলে এই রিটার্নের সঙ্গে এই প্রবাবিলিটি গুণ করে যোগ করলে এক্স এর এক্সপেক্টেড রিটার্ন পাওয়া যাবে। আবার ওয়াই এর সঙ্গে প্রবাবিলিটি গুণ করে যোগ করলে ওয়াই এর এক্সপেক্টেড রিটার্ন পাওয়া যাবে। স্টক এক্স এন্ড ওয়াই হ্যাভ দ্য ফলোইং প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অফ এক্সপেক্টেড ফিউচার রিটার্নস। ওনারা প্রশ্নের মধ্যে বলছে অ্যান ইনভেস্টর সিক্স ইওর অপিনিয়ন, একজন ইনভেস্টর তোমার তোমার পরামর্শ চাইছেন as to which stock he should invest his money in, which stock would you recommend that investor will buy। তাহলে তোমরা বলো এরকম প্রশ্ন যখন করে তখন আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে এদের দুজনেরই, যদিও এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তোমরা এই দুইটারই সিভি বের করে সিদ্ধান্ত নিবে। দুইটারই সিভি বের করে সিদ্ধান্ত নিবে। আর সিভি কিভাবে বের করে তোমরা জানো? এই সিভি কিভাবে বের করতে তোমরা জানো? সিভি বের করতে হয় কিভাবে? জি স্যার করাইছেন তো। তাহলে সিভি বের করে, ওনারা যদিও এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে মান দিয়েছে, তোমরা স্টক এক্স এবং স্টক ওয়াই দুইটারই সিভি বের করবে। যার সিভিটা কম সেটা কম ঝুঁকিপূর্ণ, যার সিভিটা বেশি সেটা বেশি ঝুঁকিপূর্ণ। আমরা কম ঝুঁকিপূর্ণ জি প্রজেক্টটাতেই স্যার। আমরা আমাদের অ্যামাউন্টটাকে ইনভেস্ট করব। তাই দুইটারই সিভি বের করবে। সিভি বের করার পর যেই সিভিটা ছোট হবে সেই সিভিটাকে আমরা
সেই প্রজেক্টটাতেই আমরা ইনভেস্ট করার জন্য ওনাকে পরামর্শ দিব। এই 8 পর্যন্ত অঙ্কগুলো তোমরা আগামী ক্লাসে সবাই করে ফেলবে, সবাইকে বলে দিবে এটা করার জন্য। আমি পরের ক্লাসে এই 9 নম্বর অঙ্কটা, এই 3টা স্ট্রাকচার নেবো, এটা অনেকবার পরীক্ষাতেও এসছে। এই অঙ্কটা আমি হাতে হাতে তোমাদেরকে করাবো। এই অঙ্কটা আমি হাতে হাতে করাবো, আমার সাথে সাথে তোমরা করবে। এখানে যে অ্যান্সারটা আছে আমরা মেলানোর চেষ্টা করব। আমি আগামী দিন 9 থেকে আবার স্টার্ট করব। আর এখন 8 পর্যন্ত তোমরা নিজেরা করে অ্যান্সারটা আচ্ছা, স্যার। মেলাবে। যে অঙ্কটা তোমরা পারবে না আমি শুধু সেই অঙ্কটা তোমাদেরকে করে দেবো। আমার ধারণা কোনোটাই তোমাদের বাকি থাকবে না, সবগুলোই করতে পারবে। কিন্তু তোমরা এখন থেকে একটু অঙ্কগুলো করা শুরু করো, কি ঠিক আছে? তাহলে আমরা তাড়াতাড়ি জি, চ্যাপ্টার স্যার। গুলো শেষ করতে পারবো। তাহলে 8 পর্যন্তই করো, বেশি দিলাম না। 9 থেকে আমি আবার পরের ক্লাসে করবো, এটা ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তো ঠিক আছে, আমি তাহলে বিদায় নিই আজকে। আল্লাহ হাফেজ।